শুভ সকাল। আজকের দিনটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ প্রথমত হচ্ছে গতকালকে রাতে ভারত টেস্ট দল ঘোষণা করছে। দ্বিতীয়ত হচ্ছে আজকে সকালে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া সফরের জন্য প্র্যাকটিস শুরু হওয়ার কথা। যদিও গত কয়েকদিন ধরেই লিটন সহ অনেকে টুকটাক প্র্যাকটিস শুরু করেছেন, কিন্তু অফিসিয়ালি আজ থেকে টেস্ট দল প্র্যাকটিস শুরু করার কথা। মানে এই দুটো ঘটনা মিলিয়ে বলা চলে যে ইন্ডিয়া সফরের যে দামামা সেটা বেজে উঠছে। এখন ইন্ডিয়া সফর তো আমরা আগেও কয়েকটা করছি, ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ আগেও কয়েকটা খেলছি, কিন্তু এবারের টেস্ট সিরিজটাকে আমি কেন দামামা বেজে ওঠার কথা বলতেছি, এটা কারণ হচ্ছে যে এবার আমরা পাকিস্তানের সঙ্গে যে ডমিনেট করে এবং পাকিস্তানের মাটিতে যে অস্ত্র ব্যবহার করে, মানে একটা পেস্ট ইউজ করে আমরা সিরিজ জিতে আসছি এবং তাদের হোয়াইট ওয়াশ করে আসছি। এরপরে পৃথিবীর যে কোনো দলের বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ একটা অন্যরকম মাহাত্ম্য তৈরি করে। সেই জিনিসটাই তৈরি হচ্ছে। ইন্ডিয়ান মিডিয়া অলরেডি এটা নিয়ে অস্থির হয়ে গেছে। তারা বলতেছে যে বাংলাদেশ একটা ভয়াবহ পরীক্ষা নেওয়ার জন্য আসতেছে। একই সঙ্গে ইন্ডিয়া কালকে যে টেস্ট দলটা ঘোষণা করছে এইটাও বেশ ইঙ্গিতপূর্ণ। স্বাভাবিকভাবেই ওরা টেস্টে কারো বিপক্ষে রিজার্ভ টিম নামায় না, এটা ইন্ডিয়া টেস্টকে খুব গুরুত্বের সঙ্গে নেয়। বাংলাদেশ যখন টেস্টে মানে ফাইট করতে পারবে না জানা ছিল, তখনও ওরা টেস্টে খুব শক্তিশালী দল ঘোষণা করছে। স্টিল কালকে যে দলটা ঘোষণা করছে এখানে বুমরা থাকার কথা ছিল না। বুমরা রেস্ট নেবেন এমন একটা ব্যাপার মোটামুটি নির্ধারিত ছিল। আরও দু একজন সিনিয়র ক্রিকেটার রেস্ট নেওয়ার কথা ছিল। অ্যাটলিস্ট বাংলাদেশের পাকিস্তান সফরের আগে প্ল্যানটা সেরকম ছিল, কিন্তু বাংলাদেশ পাকিস্তানে যা করে আসছে তারপরে ইন্ডিয়ার পক্ষে আর সম্ভব হয় নাই যে এই টিমের সিনিয়র বা পারফর্মার কাউকে রেস্ট দেওয়া, এবং তাই হয়েছে একদম রোহিত, বিরাট, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, অজয় জাদেজা, সিরাজ থেকে শুরু করে বুমরা সব তারকাবহুল একটা দল ঘোষণা করা হয়েছে। তরুণরাও আছে, জয়সওয়ালরা বেশ কয়েকজন আছে। যতদূর খেয়াল করলাম 5 পেসার 4 স্পিনার রাখা হয়েছে টিমে। মানে তারা প্রথমেই টিম দিয়ে একটা কনফিউজ করে দেওয়ার চেষ্টা করতেছে যে আপনি আসলে ঠিক কী প্রত্যাশা করতেছেন ইন্ডিয়ায়। এটা ইন্ডিয়ার জন্যও যেমন চ্যালেঞ্জ, বাংলাদেশের জন্যও কিন্তু খুব বড় চ্যালেঞ্জ। যে অন্যান্যবার আমরা জানি যে ইন্ডিয়া কি করবে, কারণ ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে পেস নিয়ে ঝাঁপায় পড়বে, এটা খুব স্বাভাবিক। কারণ ইন্ডিয়া গত 8-10 বছর ধরে পেস অ্যাটাকটা খুব ভালো, এবং হোম সয়েলে কোথাও কোথাও তারা বেশ পেস সহায়ক উইকেট বানাতে পারে। তার মানে বাংলাদেশ আবার পেসে দুর্বল, বাংলাদেশের স্পিনটা তুলনামূলক শক্তিশালী, মানে ট্র্যাডিশনাল কথা বলতেছি। সেক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশের উপরে পেস নিয়েই ঝাঁপায় পড়তো এতদিন, কিন্তু এবার তো নাটকটা বদলে গেছে। কারণ বাংলাদেশ নিজেই তো পেস নিয়ে ঝাঁপায় পড়ছে পাকিস্তানের উপরে। 3টা ফাস্ট বোলার খেলছে, 3টা মানে 2 টেস্টে ভিন্ন ভিন্ন 3টা ফাস্ট বোলার খেলছে, 3টাই 140-এর উপরে বল করে। তো আপনার মর্নিং সেশনে যখন 3টা ফাস্ট বোলার প্রতিপক্ষের 140+ স্পিডে বল করবে, ওইটা যে কোনো দলের জন্য দুঃস্বপ্ন। ফলে ইন্ডিয়া আসলে কি করবে? তারা কি আমাদের পেস ওয়েলকাম করবে নাকি স্পিন ওয়েলকাম করবে? 3-4টে স্পিনার নামায় দিবে। সেক্ষেত্রে আমরাও তাইজুল, সাকিব, মিরাজরে নামায় দিব। মানে আমাদের সঙ্গে ওদের রণকৌশল করা এখন খুব টাফ। আবার আমাদেরও এটা মাথায় রাখতে হবে যে যখন রহস্য আসলে দু দলের জন্য একই রকম থাকবে। ইন্ডিয়াও যেমন কনফিউশন আছে, বাংলাদেশও খুব কনফিউশনে থাকবে যে ইন্ডিয়া আসলে কি ধরনের ওয়েলকাম করবে। তো এই জাতীয় ক্রিকেটীয় আলোচনা আমরা আরও করার সুযোগ পাবো। এই ফাঁকে আমি যেটা বলতে চাই যে এই সিরিজটা কিন্তু বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে অগ্নিগর্ভ সিরিজ হতে যাচ্ছে, এটা আমি মোটামুটি কনফার্ম। একটা জিনিস আপনাদের খেয়াল রাখা দরকার যে ভারত পাকিস্তান যখন দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গেল, তারপর থেকে কিন্তু মিডিয়ার হাইপ, স্পন্সরদের হাইপ এবং দুই দেশের সীমান্তের সম্পর্ক মিলায় বাংলাদেশ পাকিস্তান লড়াইটাই এই সাবকন্টিনেন্টের জন্য সবচেয়ে বড় লড়াইতে পরিণত হলো। বিশেষ করে লিমিটেড ওভার ক্রিকেটে, T20-তে বা ওয়ানডেতে দেখা গেল কখনো বাংলাদেশকে ইন্ডিয়া হারাচ্ছে, কখনো ইন্ডিয়া বাংলাদেশকে হারাচ্ছে। পাশাপাশি যেটা হচ্ছে গ্যালারিতে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি মূলধারার মিডিয়ায়ও একটা ভয়ানক যুদ্ধ পরিবেশ তৈরি হচ্ছে, এবং মানে বলতে দ্বিধা নেই, নোংরা কথা চালাচালি হচ্ছে, যাচ্ছে তাই একটা অবস্থা তৈরি হচ্ছে। মানে আগে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে যেটা হতো, এখন তার চেয়ে ভয়াবহ অবস্থা হয় বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে। সেইটা হয় মূলত ওয়ানডে এবং
টি-20-তে, কারণ ওই দুই ফরম্যাটে বাংলাদেশ তাদের চ্যালেঞ্জ করতে পারে। এবং এটার পেছনে ছোট কিছু ক্রিকেটীয় ইতিহাসও আছে। সেই 2015 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে বেশ কয়েকবার বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ জায়গায় ইন্ডিয়া ম্যাচ জেতার ক্ষেত্রে একটু অসততার আশ্রয় নিচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আবার ওদের সাইডের ইতিহাস হচ্ছে যে 2007 বিশ্বকাপে ওদের স্টারডাস্টেড একটা টিম রে বাংলাদেশের পিচ্চি পোলাপানের একটা টিম একদম বিশ্বকাপ থেকে ছিটকায় দিয়েছিল। ফলে দুই দলেরই এক ধরনের ওই প্রতিশোধ নেওয়ার ব্যাপার থাকে। বাংলাদেশ ভাবে যে 2015-র অন্যায়ের প্রতিশোধ নেব, আর ইন্ডিয়া ভাবে যে 2007-এর সেই অপমানের প্রতিশোধ নেব। তো যেটাই হোক ওই প্রতিশোধের নেশাটা থাকে। এরপরে ধরেন ধোনি মুস্তাফিজ ঠেলাঠেলি অমুক তমুক নানা কিছু তো হয়েছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে টেস্টে এতকাল এই জিনিসটা ছিল না। কারণ আপনাকে যদি মুখের লড়াই করতে হয় তার আগে তো হাতের লড়াই করার যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাটা বাংলাদেশ এই সম্প্রতি অর্জন করছে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে, এবং খুব মানে স্টাইলের সঙ্গে হোয়াইট ওয়াশ করে, মানে হয়ে গেছে তা না যে বৃষ্টিতে আটকে টাটকে গেছিল, অল্প একটা টার্গেট হয়েছে, বাংলাদেশ কোনো ক্রমে অ্যাচিভ করে ফেলছে, ওইটা না। পাকিস্তানটা একদম গুঁড়া 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 করে দিচ্ছে। তো এই যে স্টাইলের সঙ্গে হোয়াইট ওয়াশ করার ফলে হয়েছে কি, বাংলাদেশ এখন অনেকটা আপার হ্যান্ড হয়ে গেছে। আপনি যদি এই মুহূর্তে বলেন জোশের দিক থেকে বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে কে আগায় আছে, বাংলাদেশ আগায় আছে। কারণ বাংলাদেশ ভয়াবহ একটা জোশেলা অবস্থায় আছে। মিরাজ যেটাকে একটা ইন্টারভিউতে বলছেন যে রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট হয়েছে, তো ওই রেফারেন্স পয়েন্টের কারণে বাংলাদেশে ইন্ডিয়া টেস্ট সিরিজেও এবার আমি বলতেছি যে ওই অগ্নিগর্ভ অবস্থাটা আমরা দেখতে পাবো। মাঠে যেমন লড়াইটা জমার কথা, মাঠের লড়াইটা জমা তো আমাদের হাতে নাই, কিন্তু মাঠের বাইরে আমি নিশ্চিত এবার দারুণ একটা লড়াই হবে, মানে জমজমাট অবস্থা হবে। এর সঙ্গে ভাই স্বীকার করতে অসুবিধা নাই যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এটাও একটা ভূমিকা রাখবে। সম্প্রতি নানা কারণে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানে জাতীয় জীবনে এক ধরনের তাদের সঙ্গে এক ধরনের আমাদের সম্পর্কের অবনতি তো ঘটছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেই জিনিসটা আরও বেশি জোশ তৈরি করবে, ফলে ব্যাপারটা ক্রিকেটে আটকে থাকবে না। ও সেইটা আমি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেও বুঝতেছি, ক্রিকেটাররাও এটা ফিল করতেছে যে এই ব্যাপারটা ক্রিকেটে আটকে থাকবে না। যদিও অন রেকর্ড কেউই এ বিষয়ে কোনো কথা বলে নাই, এবং কথা বলা প্রশ্নও আসে না, বিসিবির নিষেধাজ্ঞা আছে। ইনফ্যাক্ট খেলোয়াড়রা 1-to-1 ইন্টারভিউ দিতেও মানে তাদেরকে একটু ঝামেলা পোহাতে হচ্ছে, একবার বিসিবির পারমিশন নিয়ে দিতে হচ্ছে, কারণ একটা ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছি তো আমরা, কে কি বলে ওইটা একটু নিয়ন্ত্রণ করার ব্যাপার আছে। তো যাই হোক, অফ দ্য রেকর্ড অনেকের সঙ্গে কথা বলছি, তো তারা ফিল করতেছে যে আসলেই এবার একটা মাঠের বাইরে একটা হট পরিস্থিতি থাকবে, গরম একটা পরিস্থিতি থাকবে। তো সেই পরিস্থিতিটার জন্য এই খেলোয়াড়রাও তৈরি। আমার একজন খেলোয়াড় যেমন বলতেছিল যে আমরা জানি যে এবার খেলার চেয়ে যুদ্ধ বেশি হবে, এবং আমরা যুদ্ধ করতে প্রস্তুত। তো মাঠেও স্লেজিং বেশি হবে, গ্যালারিতে চিৎকার হবে, গ্যালারিতে গালিগালাজ হবে, সব কিছু মিলে এরা তৈরি। কিন্তু শেষ বেলায় যেটা বলবো যে সবার কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। ক্রিকেটাররা সেই রেসপন্সিবিলিটিটা মাঠের মধ্যে মেনে চলবে, আইসিসির আইন মেনে চলবে, যে কত দূর পর্যন্ত যেতে পারে। আমরাও আসেন সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তি জীবনে সেইটুকু মেনে চলি যে আমরা কতটুকু যেতে পারবো। আমরা কেউ কোনো পক্ষ, ওদের কথা তো আর আমি বলতে পারি না, আমাদের কথা আমি বলতে পারি যে আমরা সীমা লঙ্ঘন না করি, আমরা ব্যান্টারিং করব, আমরা মজা করব, কিন্তু সেই জিনিসটা মানে কাউরে অবমাননা কর না হয়। এই তো সবার জন্য শুভকামনা থাকলো, এবং দুর্দান্ত একটা সিরিজ দেখার অপেক্ষায় থাকলাম।